ইব্রাহিমের হিংসা লাগে। আমার ক্যামেরা ভালো, ইব্রাহিমের কেন হিংসা লাগে আমি তো এটা বুঝি না। ক্যামেরা জীবনে ভালো না। আমারটা তো বাইরেই করি না এখনো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মানলাম যে তোকটা অনেক হাই ফাই, তার মানে আমারটা যে খারাপ তা তো না, না দিলে খারাপ। মোটেই না, মোটেই না, ভিডিও করে দেখেন। মোটেই না। তাহলে আপনার রুম খারাপ। আমার রুম খারাপ হইতে পারে, মোবাইল খারাপ, আবহাওয়া মোবাইল খারাপ, আরে মোবাইল পরিষ্কার এই যে এমনি টান দিলে এমনি ছিড়ে যায়। তা তো ছিড়বে, একটা ছিড়ছে না, আমি সবই ছিড়বে। আকাশটা দেখতে পাবো। এই বেটা আমারটা তো নাই। পয়েন্টিং ভেক্টর পড়াইছিলাম কতদিন? এই যে তরঙ্গ পড়াইছি পয়েন্টিং ভেক্টর। আমরা তরঙ্গ পড়াইছিলি না। দেখো পয়েন্টিং ভেক্টর থেকে শুরু করি। কিছু বেশি থেকে দেখো পয়েন্টিং ভেক্টর, লাইক দে ঠিক আছে? পয়েন্টিং ভেক্টরটা কি জিনিস আমরা তো কতদিন দেখলাম যে তাড়িত চৌম্বক তরঙ্গ, তাই না? এটা কিভাবে তৈরি হয়? এই যে আরেকটা তরঙ্গ করলে সমকোণে আরেকটা তরঙ্গ পড়লে একটার খবর নাই, আরেকটা আহে কেন? তড়িৎ ক্ষেত্র তরঙ্গ আর চুম্বক ক্ষেত্র তরঙ্গ হ্যাঁ। পরস্পর সমকোণে কম্পিত। পরস্পর সমকোণে কম্পিত হইলে বা মানে সামনের দিকে আগে গেলে তরঙ্গ আর কি, দুইটা তরঙ্গ একটা আরেকটার উপরে পড়লে, ঠিক আছে? তখন কি হয়, সমকোণে যদি আপতিত হয় কথাটা এভাবে বলতে হয় যে একটা তড়িৎ তরঙ্গ আর একটা চৌম্বক তরঙ্গ যদি একটা আরেকটার উপরে সমকোণে আপতিত হয়, তাহলে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে একটা লব্ধি তরঙ্গ তৈরি হয়, এবং এই লব্ধি তরঙ্গটাও এই পূর্ববর্তী যে তরঙ্গের কারণে এই তরঙ্গ দুটো তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে না? তাদের সাথে পরস্পর লম্বভাবে সঞ্চালিত হয়, ঠিক আছে? লব্ধি তরঙ্গটাও কি হয়, যে তরঙ্গ দুইটার কারণে মানে তার তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গ এই দুইটার সাথেই লম্বভাবে থাকে, তার মানে এক্স ওয়াই জেড এক্সিস এর মতো কাজ করে, তাই না? সেটা বলছিলাম, কারণ এক্স ওয়াই জেড এক্সিস এর প্রত্যেকটা অক্ষ বাকি দুইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? এখন কথা হচ্ছে এটা আবার আরেকটা জিনিসকেও নির্দেশ করে, এই যে দুইটা ভেক্টরের সাথেই কি থাকে, লব্ধি ভেক্টরটা যে তাড়িত চৌম্বক তরঙ্গটা যে লম্বভাবে থাকে, মানে তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গ এই দুইটার সাথে তাড়িত চৌম্বক তরঙ্গ লম্বভাবে থাকে, এটা আবার আরেকটা জিনিসের সাথেও মিলে। আমাদের আরেকটা জিনিস আমরা পড়ছিলাম, আরেকটা কনসেপ্ট আমরা পড়ছিলাম, এরকম একটা ব্যাপার যে এই দুইটার সাথে কি পরস্পরের সাথে লম্বভাবে থার্ড আরেকটা থাকে, এটা কোথায় আছে বলতে পারবা? এমন কোন কনসেপ্ট যে কনসেপ্টে দুইটা জিনিসের সাথে একটা জিনিস লম্বভাবে থাকে? তল না, ভেক্টরের ক্রস গুণ, ভেক্টরের ক্রস গুণ। আমাদেরকে প্রশ্ন করতো ভেক্টরের ক্রস গুণে যে এ আর বি এর সাথে এ আর বি ভেক্টর দুইটা যে তলে থাকে তার সাথে লম্বভাবে কি করে একটা একক ভেক্টর নির্ণয় করা হবে, সেটা কিভাবে বের করতাম? সেটাকে আমরা a ক্রস b করে বের করতাম। আমরা জানি যে a ক্রস b এই ভেক্টরটা কি করে, a আর b যে সমতলে থাকে তার সাথে লম্বভাবে কাজ করে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এটা এরকম, a ক্রস b ভেক্টরটা হচ্ছে এই যে এরকম, এই যে আমার মার্কারটা যেভাবে ধরছি এরকম, হয় বাইরের দিকে নাইলে ভেতরের দিকে। তো তাই এরকম একটা ব্যাপার। আর এই দুটো লাইন যদিও পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, বাট চাইলে তো আমরা আঁকতেই পারি না? এ কে এইভাবে আর বি কে এইভাবে আমরা আঁকতে পারি না? সো আমার যে এই ভেক্টরটা আছে তাড়িত চৌম্বক তরঙ্গ অ্যাকচুয়ালি কি, তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গের ক্রস গুণফল, এটা আমরা বলতে পারি, ঠিক আছে? কারণ তরঙ্গর সংজ্ঞা কি ছিল, 910 এর তরঙ্গের সংজ্ঞা কি ছিল মনে আছে? কালকে মনে জিজ্ঞেস করছিলাম, তাই না? বলছিলাম আন্দোলন হ্যাঁ, জড় মাধ্যমের ভাবে জড় মাধ্যমের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। মেজর একটা শব্দ মনে এখানে আর কি মিস গেছে, সেটা হচ্ছিল কি, যে পর্যাবৃত্ত আন্দোলন বা যে আন্দোলন কোন মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চারিত করে, তরঙ্গের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল যে তরঙ্গ শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তরঙ্গের মেইন কাজই এটা, যে কোনো তরঙ্গ
তার মেইন কাজই হচ্ছিল সে কি করতে পারে, শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছো? তো এটা একটা বড় ইস্যু। তো এই জন্য এখানে আমরা যে তাড়িত চৌম্বক তরঙ্গ দেখতেছি এটাও অবভিয়াসলি কি করে, শক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো পয়েন্টিং ভেক্টর হচ্ছিল এমন একটা জিনিস যে কোন তাড়িত চৌম্বক তরঙ্গ, ঠিক আছে, কোন সমতলের সাথে লম্বভাবে ওই সমতলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তিকে সঞ্চারিত করে। সাপোজ এটা একটা তরঙ্গ, এই যে এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাহলে আমি যদি এখানে একটা তল কল্পনা করি, তাহলে এইভাবে আসতেছে 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 আস্তে আস্তে এটার মধ্য দিয়ে গেল এই তলটা, তাহলে এই তরঙ্গের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? যেমন খাড়া করে রাখছি, তরঙ্গটা এইভাবে যাচ্ছে, তরঙ্গের গতিপথ ছিল এইটা, যাচ্ছে তো এইভাবে, বাট এটা সরণ তো এইটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখন এই তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু শক্তি কি করতেছে সেই সাইড থেকে এই সাইডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছিল পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টরকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে হলো কি ই ক্রস বি, এটা বলতে পারি আমরা ই ক্রস বি ইনটু মনে হয় 1/μ0, হ্যাঁ 1/μ0, ঠিক আছে? আবার এখানে ই ক্রস বি বাই মিউ নট, এটা চৌম্বকের একটা টার্ম আর কি, এটাকে বলা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয়। এইচ, এই এইচ কে বলা হয় চৌম্বক প্রাবল্য। বুঝতে পারছো? তো আলটিমেটলি এটাকে লেখা হয় ই ক্রস এইচ, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এরপরে এখানে তাড়িত চৌম্বক স্পেকট্রাম, এটা তো আমরা অসংখ্যবার পড়ছি, তাই না? তাড়িত চৌম্বক স্পেকট্রাম বা বর্ণালী, স্পেকট্রাম মানে বর্ণালী, তাই না? পড়ছি না? তাড়িত চৌম্বক বর্ণালী তো আমরা বহুবার পড়ছি। তাড়িত চৌম্বক তরঙ্গের মধ্যে কি থাকে, বর্ণালীর মধ্যে কি থাকে বলো তো? রংধনু তো আসলে এরকম না, রংধনু তো আসলে চৌম্বক তরঙ্গের খুবই একটা ক্ষুদ্র অংশ আর কি। তাড়িত চৌম্বক বর্ণালীর মধ্যে কি থাকে, গামা রশ্মি থেকে শুরু করে একেবারে দীর্ঘ তরঙ্গ পর্যন্ত থাকে, তাই না? এখন তো আবার নতুন আরেকটা জিনিস তৈরি করছে, গামা রশ্মিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এখানে এক্স রে, কসমিক রে। তারপরে এক্স রে নিচে আছে অতি বেগুনি রশ্মি, তার নিচে আছে অবলোহিত রশ্মি। এই অতি বেগুনি রশ্মি আর অবলোহিত রশ্মি এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় হচ্ছিল দৃশ্যমান আলোক তরঙ্গ আর কি। আমরা অ্যাকচুয়ালি যে বলি যে রংধনুর 7টা রং, তাই না? রংধনুর যে 7টা রং, আসলে এই 7টা রং আমরা দেখতে পাই। সূর্য থেকে যে তরঙ্গ বের হয়, যে তরঙ্গটা বের হয়, এই তরঙ্গ এখানে অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি বের হয়, ঠিক আছে? অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি, এবং অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে রেঞ্জটা কত? এখানে রেঞ্জটা হচ্ছে 10⁻14 মিটার থেকে 10⁻8, তাই না? তাড়িত চৌম্বক তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য মানে ইনার হয়েছে, এটা কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? মানে 10⁻14 থেকে আরম্ভ করে 10⁻8 পর্যন্ত এখানে এমন কোনো নাম্বার খালি নাই, ঠিক আছে? প্রায় বলতে গেলে এমন কোনো নাম্বার খালি নাই, প্রায় বলতে গেলে এমন কোনো নাম্বার খালি নাই যে নাম্বারের তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি সূর্য থেকে বের হয়। অলমোস্ট এভরি ভ্যালু, ঠিক আছে? এভরি ভ্যালুর তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ কি হয়, সূর্য থেকে অলওয়েজ বের হচ্ছে, বা যে কোনো নক্ষত্র থেকে বের হয়। সো তখন এর মধ্যে শুধুমাত্র খুব ক্ষুদ্র একটা অংশ আমরা দেখতে পাই, বাকি একটাও দেখতে পাই না। সেটা কতটুকু? সেটা হলো প্রায় 10⁻⁻4 থেকে মেবি 10⁻7 এই রেঞ্জের মধ্যে যতগুলা তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ থাকে সেগুলো আমরা দেখি। সেটাই হচ্ছে 7টা রং, বা ওগুলো মিক্সিং করে আদার্স যে রংগুলো তৈরি হতে পারে। আমরা অনেক কালারই দেখি, শেড আছে, শেডের পার্থক্য আছে, বাট মেজর পার্টে এই 7টাকে আমরা বলতে পারি যে খুব ভালো করে দেখি। এগুলো হলো দৃশ্যমান আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। কথা বুঝে গেছে? এই হলো ব্যাপার, সবগুলো নিয়ে আলোচনা করা আছে। তারপরে তো আমরা তরঙ্গ মুখ এবং হাইগেনের নীতি নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা দেখবো আলোর ব্যতিচার, ঠিক আছে?
আলোর ব্যতিচার, এখানে কয়েকটা আলোকীয় ঘটনা আছে। আলোর ব্যতিচার কি? আলোকীয় ঘটনা, বুঝছো? এই যে প্রতিফলন প্রতিসরণ, এগুলো তো আমরা 9-10 এ পড়ে আসছি না? এগুলাকে কি বলে? এই আলোর প্রতিফলন প্রতিসরণ এগুলা কি? এগুলো আসলে কি? এগুলা হচ্ছে হইলো আলোর বিভিন্ন রকমের ঘটনা, ঠিক আছে? এগুলাকে আলোকীয় ঘটনা বলে শুদ্ধ ভাষায়, মানে ফিজিক্সের ভাষায় এগুলা হচ্ছে হলো আলোকীয় ঘটনা। হ্যাঁ, আলো কি কি ধরনের ঘটনা ঘটায়, বুঝা গেছে? এরকম একটা বিষয়। আলো অনেক ধরনের ঘটনা ঘটায়, তার মধ্যে মেজর পার্টে হচ্ছে হলো প্রতিফলন প্রতিসরণ। এই দুইটা আমরা 9-10 এ পড়ছি। আর এখানে আমরা পড়বো আরো 3টা, হলো ব্যতিচার, আর একটা হলো অপবর্তন, আর একটা হলো সমবর্তন। বুঝতে পারছো? এই 3টা জিনিস আমরা দেখবো, 3টা আলোকীয় ঘটনা আমরা দেখবো। তো এর মধ্যে প্রতিফলন আর প্রতিসরণ এটা আমরা মানে নর্মাল অ্যাটমসফিয়ারে দেখতে পারি, আমরা নর্মাল কনসিডারেশনে দেখতে পারি। মানে আমাদের চারদিকে প্রতিফলন আর প্রতিসরণের অসংখ্য ঘটনা ঘটতেছে, যেগুলো আমরা নিজেরাই দেখি, ঠিক আছে না? এই যে বোতলটার মধ্যে পানি ভরি, বোতলটার মধ্যে যদি আমরা পানি ভরি, তাই না? তাহলে এটার এই সাইড থেকে এই সাইডে দেখতে গেলে কিছু পরিবর্তন দেখা যাবে, একরকম দেখা যাবে না, তাই না? ওগুলো হলো কি আলোর প্রতিসরণের ঘটনা, তাই না? বোতলটাকে পুরো ভরে হলে উপরের থেকে দেখলে নিচের দিকে যে তলটা আছে এটাকে মনে হবে একটু উপরের দিকে উঠে আসছে, তাই না? এগুলো হলো আলোকীয় ঘটনা, প্রতিসরণ, বাস্তব আমরা এমনি নর্মাল চোখে দেখি। এই যে আলোর ব্যতিচার, তারপরে অপবর্তন আছে, তারপরে আলোর সমবর্তন আছে, এই ঘটনাগুলোকে আমরা স্বাভাবিকভাবে অবলম্বন করতে পারি। এগুলোর জন্য স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা দেখবো আজকে। আমরা দেখি যে ব্যতিচারের কতটুকু কি শেষ করতে পারি। আলোর ব্যতিচার এখানে কি বলতেছে যে 1801 সালে বিজ্ঞানী টমাস ইয়ং উনি আলোর ব্যতিচার আবিষ্কার করে। আলোর ব্যতিচার আলোচনা করার পূর্বে আমাদেরকে তরঙ্গের উপরিপাতন, চির এবং সুসংগত উৎস, এই 3টা জিনিস বুঝতে হবে। আলোর ব্যতিচার বুঝতে গেলে আমাকে আলোর উপরিপাতন বুঝতে হবে, উপরিপাতন, সুসংগত উৎস এবং চির, এই 3টা জিনিস কি করতে হবে আমাকে ভালো করে জানতে হবে, তাহলে আমরা ব্যতিচার বুঝতে পারবো। তরঙ্গের উপরিপাতন কি জিনিস? তরঙ্গের উপরিপাতন হচ্ছে হলো কোনো একটা তরঙ্গ যদি আরেকটা তরঙ্গের উপর এসে পড়ে, যেমন ওই যে আমরা আসলে আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা উপরিপাতনের একটা শর্ত। তো ঠিক আছে, একটা তরঙ্গ যদি আরেকটা তরঙ্গের উপরে এসে পড়ে তখন তাদের একটা লব্ধি তরঙ্গ তৈরি হয়, বললাম না? একটা লব্ধি তরঙ্গ তৈরি হয়, এটাকে অ্যাকচুয়ালি তরঙ্গের উপরিপাতন বলে। তো স্বাভাবিকভাবে একটা আলোর তরঙ্গ আরেকটা আলোর তরঙ্গের উপরে আইসা, হ্যাঁ, দুই ভাবে পড়তে পারে, সাধারণভাবে অনেকভাবে পড়তে পারে, সাধারণভাবে দুই ভাবে পড়তে পারে। সেটা হচ্ছিল কি, সমদশায় পড়তে পারে আর বিপরীত দশায় পড়তে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছিল সমদশা মানে কি, সমদশায় আপতিত হবে মানে কি? সমদশা জিনিসটা বুঝতে হবে। দশা বুঝছো? দশা 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 কি? হ্যাঁ কি কমে গেছে? 14 মিনিট। কেটে দাও।